আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বঙ্গ বিজেপিতে অনাস্থার কালো মেঘ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা শোধ করবে রাজ্য, বরাদ্দ বাড়বে বাংলার বাজেটে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো গত 2 তারিখ থেকে ধর্নায় বসেছেন। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের বকেয়া টাকা পরিশোধ করবে রাজ্য সরকার। 8 তারিখ রাজ্য বাজেট মনে করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য দেবে বলে ঠিক করেছে, তাই বাজেটে বরাদ্দ বাড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 3,732 কোটি টাকা ঢুকবে। সূত্রের খবর, এই ঘোষণা মেনেই রাজ্য বাজেটে 100 দিনের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে আবাস যোজনাতেও আংশিক বরাদ্দের সম্ভাবনা রয়েছে। একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূলের, এমন সময় ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে বাংলার শাসক দলকে আক্রমণ শানাচ্ছে বিরোধী দল বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের টাকা শোধ করবে রাজ্য, বরাদ্দ বাড়বে বাংলার বাজেটে। রাজ্যের অভিযোগ, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়ার অঙ্ক এখন দাঁড়িয়েছে প্রায় 1,20,000 কোটি টাকারও বেশি। কয়েক মাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বিষয়টি তাকে জানিয়েছেন। নবান্নের তরফে একটি প্রতিনিধি দল দিল্লিতে বৈঠক করে এসেছেন। আশ্বাস মিললেও বকেয়া এখনও মেলেনি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হয়ে গিয়েছে। অন্তর্বর্তী বাজেট হওয়ার বড় কোনো চমক ছিল না বলেই মত ওয়াকিবল মহলের। যদিও বিরোধীরা এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়েনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা অন্তর্বর্তী নয়, মোদী সরকারের অন্তিম বাজেট। কেন্দ্রের বাজেট থেকে বিশেষ সুবিধা করতে পারেনি মধ্যবিত্ত। বাংলার বাজেটে কি চমক থাকে সেটাই দেখার। নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ার ডাক শুভেন্দুর, পুলিশ গ্রামে ঢুকলে শাক বাঁচানোর পরামর্শ। পুলিশি অত্যাচারের প্রতিবাদে নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে গ্রামবাসীদের উদ্দেশ্যে তার পরামর্শ, কোনো রকম নোটিশ ছাড়া গ্রামে পুলিশ ঢুকতে দেখলে শাক বাজিয়ে সকলকে সচেতন করুন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের উপর পুলিশি নির্যাতন করছে বলে অভিযোগ। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে বুধবার ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন। শুভেন্দুকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বিজেপি করার অপরাধে তাদের উপর পুলিশি নির্যাতন হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী আরও বলেন, নন্দীগ্রামের কায়দায় প্রতিরোধ গড়ে তুলুন। কোনো রকম নোটিশ ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাক বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক। এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আইনি কী পদক্ষেপ নেওয়া যায় তা স্থানীয় নেতৃত্বকে খোঁজখবর করে দেখতে বলেন তিনি। প্রসঙ্গত, 2007 সালে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের কয়েকশো একর চাষযোগ্য জমি জোর করে শিল্প সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গড়ে আন্দোলন নেমেছিলেন গ্রামবাসীরা। রাস্তা কেটে পুলিশের গতিরোধের চেষ্টা করা হয়েছিল। পরিযায়ী লকেটকে চাপিয়ে দেবেন না, বিজেপির নামে পোস্টার পড়ল শ্রীরাম জুড়ে। সামনেই লোকসভা নির্বাচন, এখন থেকেই প্রার্থী নিয়ে শুরু হয়েছে জল্পনা। 2019 সালের লোকসভা ভোট হুগলি লোকসভা কেন্দ্রে থেকে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধেই পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তাতে স্পষ্ট লেখা, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। এ কথার নিচে বন্ধনীতে লেখা, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় এই পোস্টার ছেয়ে গিয়েছে, যা নিয়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপি তোড়জা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, লকেট চট্টোপাধ্যায় ফের হুগলি থেকে জিতে সাংসদ হবেন। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এই পোস্টার দিয়েছে তৃণমূল। এসব করে লাভ নেই,
400 আসনে জিতে ফের সরকার গড়বে বিজেপি। নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হবেন। পাল্টা তৃণমূলের হুগলি জেলার সহসভাপতি তথা বিধায়ক অসিত মজুমদার বলেন, শুনলাম শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার দিয়েছে বিজেপি। বাংলায় 42টা আসনেই তৃণমূল জিতবে, কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। এক ফোনেই 3 সরকারি পদে ইস্তফা দেবের ব্যাপারটা কি? লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ দেব আবার প্রার্থী হবেন কিনা এ নিয়ে নানা প্রশ্ন শুরু হয়েছিল। এরই মধ্যে আচমকায় 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এরপর জল্পনা শুরু হয়েছে রাজনীতি থেকে দূরত্ব তৈরি করছেন তারকা সাংসদ। আসন্ন ভোটে প্রার্থী হবেন না তিনি। খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝানোর পরও বরফ গলল না। ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র সত্য বার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ছিলেন দেব। 3টি পদ থেকেই সরে দাঁড়িয়েছেন। ইমেলের মাধ্যমে ইস্তফাপত্র জেলা শাসককে পাঠিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি এ নিয়ে নানা মন্তব্য করেছেন। গেরুয়া শিবিরের কটাক্ষ নিজের নামের সঙ্গে দুর্নীতি না জড়ানোর জন্য তৃণমূল থেকে সরে আসছেন দেব। সূত্রে জানা যাচ্ছে, দেবের কাছে একটি ফোন আসার পরে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দুর্নীতি সংক্রান্ত একটি ফোন এসেছিল তার কাছে। যদিও দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কাজের ব্যস্ততার কারণেই পদ ছেড়েছেন তিনি। তবে কারণ যাই হোক না কেন, ভোটের আগে 3টি পদ থেকে ঘাটাল সাংসদের সরে দাঁড়ানোর বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, কিছু সময় আগেই দেব জানিয়েছিলেন সিনেমায় ব্যস্ত থাকার কারণে নির্বাচনী এলাকায় সময় দিতে পারছেন না, তাই তার জায়গায় কোনো পূর্ণ সময়ের সাংসদ এলে এলাকার উন্নয়ন হবে। গত জানুয়ারি মাসের শুরুতেই কালীঘাটে পশ্চিম মেদিনীপুরের জেলা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন দেব। জানা যায়, সেই সময় তারকা সাংসদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেব বলেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের হয়ে কাজ করবেন। বাংলায় কারা টিকিট পাবেন ওদেরকে মাথায় রেখে কমিটি গড়ল কংগ্রেস হাইকমান্ড। সব কিছু ঠিক থাকলে এপ্রিলেই হতে পারে লোকসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে এবার পশ্চিমবঙ্গের জন্য প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটি গড়ে দিল কংগ্রেস হাইকমান্ড। 28 জনের ওই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট তৈরি হলেও আসন ভাগাভাগি নিয়ে বাংলায় কংগ্রেস এবং তৃণমূলের বনিবনা না হওয়ার জন্য ওদেরকেই দায়ী করেছিল তৃণমূল কংগ্রেস। বাংলায় তৃণমূল একা লড়বে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাহুল গান্ধীর রাজ্য সফরে এসে মমতা ছাড়া জোট সম্ভব নয় বলে দাবি করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মমতা সম্পর্কে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নরম সুর দেখে রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন বাংলায় শেষ পর্যন্ত কংগ্রেস তৃণমূল হয়তো জোট হতেও পারে। তবে অধীরের নেতৃত্বে এদিন কংগ্রেস হাইকমান্ড বাংলার জন্য নির্বাচনী কমিটি গড়ে দেওয়ায় সেই সম্ভাবনায় ইতি পড়ল বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতিতে সবটাই সম্ভাবনাময়, তাই এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না কংগ্রেসের এ রাজ্যের নেতারা। কংগ্রেসের প্রকাশিত বিবৃতি অনুযায়ী বাংলায় নির্বাচনী কমিটিতে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সী, সাংসদ আবু হাশেম খান চৌধুরী, দেবপ্রসাদ রায়, আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী, নেপাল মাহাতো, শঙ্কর মালাকার, মোহিত সেনগুপ্ত, মনোরঞ্জন হালদার, মায়া ঘোষ, সৌম্য আইস রায়, মোহাম্মদ মুক্তাব, অসিত মিত্র, নিলয় প্রামাণিক, সুজয় ঘটক, মোস্তাক আলম, দিব্যেন্দু মিত্র, শুভঙ্কর সরকার, দীপ্তিমান ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়, সানিয়া জাভেদ এবং কৃষ্ণা দেবনাথ এছাড়া পদাধিকার বলে ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং সেবা দলের রাজ্য সভাপতিদের কমিটিতে রাখা হয়েছে।